উফশি ও হাইব্রিড জাতের দাপটে হারাতে বসা দেশি জাতের ধান গাইঞ্জা। শুধু চরাঞ্চলে এই ধানের চাষ হয়। ফলন তুলনামূলক কম হওয়ায় কমছে এর আবাদ। তবে চলতি বছর যমুনার চরাঞ্চলে 40,000 বিঘা জমিতে চাষ হয়েছে এই ধান। রাত ৯টার বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। আর সবশেষের খবরের আলোচনার বিশ্লেষণ সাথে নিয়ে আছেন মাহমুদ মমিতা। খেলার আনন্দ হতাশার খবর জানাবো আমি জহিরুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। জোট শরিকদের সংসদে বিরোধী দলের ভূমিকায় চায় আওয়ামী লীগ, টানাপোড়েনের সম্ভাবনা নাকচ। দুর্নীতিতে জড়ালে ছাড় নেই, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। সুশাসন নিশ্চিতে দক্ষ প্রশাসন গড়ার ঘোষণা। ভুল সূত্রে জয় ফিরতে মরিয়া সাকিবের ঢাকা ধারাবাহিকতার লক্ষ্য খুলনা কুমিল্লা। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয় ট্রাফিক শৃঙ্খলা। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনার মতামত জানাবো সংবাদের পরের অংশে। 14 দলের আওয়ামী লীগের শরিক দলগুলোর সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকাই ভালো বলে মনে করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মত, এতে কার্যকর ও প্রাণবন্ত হবে সংসদ। তবে এ বিষয়ে 14 দলের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মিনন। 30 ডিসেম্বরের নির্বাচনের আগে জাতীয় পার্টি, বিকল্পধারা ও 14 দল শরিকদের নিয়ে মহাজোট গঠন করে আওয়ামী লীগ। এরপর 300 সংসদীয় আসনের 288টিতে জয় পায় এ জোট। নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র 8টি আসন। ভোটের পর একাদশ সংসদে 14 দল শরিকদের ভূমিকা কি হবে তা নিয়ে চলছে আলোচনা। এর মধ্যেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বললেন, 14 দলের শরিক দলগুলোর নির্বাচিতরা সংসদে বিরোধী দলের ভূমিকায় বসলে সেটি সরকারের জন্য ইতিবাচক। সংসদে বিরোধী দলে আসনে বসে সেটা তাদের জন্য ভালো এবং সরকারের জন্য এটা ভালো। আর বিরোধী দল, বিরোধী কণ্ঠ যতই সংসদে কনস্ট্রাকটিভ অপোজিশন পার্লামেন্টে থাকবে, ততই সরকারি দলের কোনো ভুল করলে ভুলটা সংশোধন করতে পারবে। নতুন সরকারের জায়গা পাওয়া নিয়ে জোট শরিকদের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি নেই বলেও দাবি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। এটা একটা রাজনৈতিক আদর্শিক একটা জোট। এই জোট কখনো এখানে কোনো টানাপোড়েন নেই। তাহলে কি আমরা ধরে নিব যে এটাও রাজনীতির অংশ হিসেবে তারা বিরোধী দলে যাচ্ছে? রাজনীতি যখন আমরা করি, রাজনীতি তো অংশ হিসেবে, এটা আবার অন্যভাবে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে? তবে বিরোধী দলের আসনে বসার বিষয়ে বরাবরই আপত্তি জানিয়েছে ওয়ার্কার্স পার্টি, জাসদ, জেপি ও তরিকত ফেডারেশন। আওয়ামী লীগের জোট শরিকরা বলছে, সংসদে তাদের ভূমিকা নিয়ে 14 দলের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। 14 দলের পার্লামেন্টে বিরোধী দলের আসন গ্রহণ করা, এটা যদি ঠিকই করতে হয়, তাহলে পরে তো 14 দলের যে মূল ভিত্তিভূমি যেটা রয়েছে সেটা তো সেভাবে থাকবে না আর কি। একাদশ সংসদ নির্বাচনের পর নতুন সরকারে মহাজোট ও 14 দলের নেতাদের মন্ত্রিসভায় রাখেনি আওয়ামী লীগ। 22 আসন নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকছে জাতীয় পার্টি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দশম জাতীয় সংসদের মেয়াদ শেষের আগেই একাদশ সংসদের সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন। রিটকারীর আইনজীবী মাহবুবউদ্দিন খোকন জানিয়েছেন, আগামী রোববার আবার রিট আবেদন করা হবে। একাদশ জাতীয় সংসদের সদস্যরা শপথ নেন 3 জানুয়ারি। এর 5 দিন পরই শপথের বৈধতা চ্যালেঞ্জ করে স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার সহ 3 জনকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী তাহিরুল ইসলাম তৌহিদ। এরপর গত রোববার একাদশ সংসদের সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তিনি।
এর ওপর শুনানি শেষে বৃহস্পতিবার আদালত রিটকারীর আইনজীবীকে জানায় যথাযথ প্রক্রিয়ায় আবেদনটি করা হয়নি। সংক্ষুব্ধ ব্যক্তি কেবল এ ধরনের রিট করতে পারেন। পরে রিটকারীর আইনজীবী রিটটি উত্থাপিত হয়নি মর্মে আদেশ দেওয়ার আবেদন জানালে আদালত তা গ্রহণ করে। আমরা আবার ফাইল করবো যে আবার মামলা রিট ফাইল করবো যে এই পয়েন্টে, যেহেতু ওখানে এটা এখনও আনডিসপুটেড যে সংবিধান অনুযায়ী মেম্বার অফ পার্লামেন্টের শপথ নেয়নি এবং তারা যে শপথ নেয়নি এবং তারা যে কার্যক্রম শুরু করেছে সম্পূর্ণ অসাংবিধানিক। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান ৩০ জানুয়ারির আগে একাদশ সংসদের কার্যক্রম শুরু হবে না, তাই নতুন এমপিদের শপথ অবৈধ নয়। দশম সংসদের আয়ুষ্কাল আগামী ২৮ তারিখ পর্যন্ত এবং ৩০ তারিখে একাদশ সংসদ তার সভা শুরু হবে। সুতরাং দুটি সংসদ কিভাবে থাকলো? এখন যারা শপথ নিয়েছেন তারা একাদশ সংসদের সদস্য হিসেবেই শপথ নিয়েছেন, তারা দশম সংসদের সদস্য হিসেবে কোনো শপথ নেননি। তারা কার্যভার গ্রহণ করবেন যেদিন পার্লামেন্টের সেশন বসবে। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ অবসানের ৯০ দিন আগে থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে নতুন নির্বাচন করতে হয়। দশম সংসদের মেয়াদ রয়েছে ২৮ জানুয়ারি পর্যন্ত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংরক্ষিত আসনে মনোনয়ন ফর্ম বিক্রির তৃতীয় দিনে আওয়ামী লীগের ফর্ম কিনেছেন ৩২৮ জন, আর জমা পড়েছে ৭২৫টি ফর্ম। তৃতীয় দিনেও ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে ছিল মনোনয়ন প্রত্যাশীর ভিড়। ফর্ম তোলার পাশাপাশি জমাও দিয়েছেন অনেকে। দলের নারী নেতাকর্মীদের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের তারকাদেরও ফর্ম সংগ্রহ এবং জমা দিতে দেখা গেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে। এবার ফর্মের দাম রাখা হয়েছে ৩০,০০০ টাকা। নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে ৪৩টি। যোগ্য এবং দক্ষ ভেবে মনোনয়ন দেন, তাহলে আমি সাতক্ষীরার নারীদের জন্য শতভাগ কর্মসংস্থানের নিশ্চিত করব। আমি নির্বাচিত হলে এলাকা গরিব দুস্থদের পাশে দাঁড়াবো, তাদের জন্য কাজ করব। ভিশন যেটা আছে 2021 এবং 41-এর যে ভিশন, সেই ভিশন বাস্তবায়ন করতে গেলে নারীকে অবশ্যই সফল অংশগ্রহণ করতে হবে। বাংলাদেশের অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন কূটনীতিকরা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ের পর এই প্রতিশ্রুতি দিয়েছেন কূটনীতিক কোরের ডিন এবং ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি। এর আগে নতুন সরকারের অর্থনৈতিক কূটনীতির কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন দূতাবাস এবং মিশনে কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। বাণিজ্য বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে চান মন্ত্রী। বাংলাদেশের উন্নয়নে আমাদের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। কূটনৈতিকদের পক্ষ থেকে আমি নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছি। নতুন পররাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকারের কূটনৈতিক অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন। এই পথ চলায় আমরা সবসময়ই বাংলাদেশের পাশে থাকতে চাই। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, অনেক সুবিধা দেয়া হচ্ছে, দুর্নীতি সহ্য করা হবে না। নতুন সরকার গঠনের পর প্রথম সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথম সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসন মন্ত্রী হিসেবে অফিস করেন তিনি। স্মরণ করেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে। ছোট ভাইয়ের মতোই ছিল, ছাত্র রাজনীতিও করত। বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেক সুবিধা দেওয়া হয়েছে, কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। তিনি বলেন, মানসিকতার পরিবর্তন করতে হবে, দুর্নীতিবাজদের কোনো ছাড় নেই। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যেমন আমরা ঘোষণা দিয়েছি, তেমনি দুর্নীতির বিরুদ্ধেও আমি জিরো টলারেন্স ঘোষণা দিয়েছি। যেহেতু আমি বেতন ভাতা সুযোগ সুবিধা এত বেশি বৃদ্ধি করে দিয়েছি, সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে এখন আর ওই দুর্নীতির প্রয়োজন না, যা প্রয়োজন সেটা তো আমরা মিটাচ্ছি, তাহলে দুর্নীতি কেন হবে? কেউ যদি এই ধরনের দুর্নীতিগ্রস্ত হয়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। মন্ত্রণালয়ের চলমান কাজে তদারকির পাশাপাশি উন্নয়নের গতি ধরে রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। সুশাসনের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বচ্ছ জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।
আমাদের যে লক্ষ্য আমরা স্থির করছি সেটা আমরা করতে পারবো। তার জন্য দরকার সুশাসন, তার জন্য দরকার দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা। আর প্রশাসনে যেমন প্রমোশন থেকে শুরু করে সর্বক্ষেত্রে শুধুমাত্র জ্যেষ্ঠতার ভিত্তিতে না, দক্ষতাটাকে এখানে প্রাধান্য দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, অর্থনৈতিক অবস্থাও আগের তুলনায় অনেক ভালো। উন্নয়নের অগ্রযাত্রা দেখে পাকিস্তানও এখন বাংলাদেশকে অনুকরণ করতে চায়। এখন সেই পাকিস্তানও বলে যে আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও। আজকে কিন্তু আর সেই তলাবিহীন ঝুড়ি বলার তার সাহসও তাদের নেই, বলতেও তারা পারবে না, বরং তাদের থেকে অনেক ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে আছি। এই এগিয়ে যাওয়াটা, এই যাত্রাটা, এটা কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। দেশে কোনো হতদরিদ্র থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী 5 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি 10 ভাগে উন্নীত করতেই কাজ চলছে। আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা একটা জহির এবং কিবরিয়া আমরা শুনছিলাম। হ্যাঁ, আজকে প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, আসলে এই আওয়ামী লীগ সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সুবিধা যে হারে বাড়িয়েছে এটি কিন্তু নজিরবিহীন এবং তিনি সেটাই উল্লেখ করেছেন এবং এটাতে আশা ছিল যে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। প্রধানমন্ত্রী আজকে সে কথাটাই স্মরণ করিয়ে দিলেন। আরেকটা বিষয় দেখেন কিবরিয়া, যে দুর্নীতির বিষয়টা কিন্তু অর্থ দিক কি না দিক বা সুযোগ সুবিধার সাথে কোনোভাবেই সম্পৃক্ততা আমরা দেখি না, কারণ এটি একটি চর্চায় চলে আসছে। আসলে এখন এটি মূল উৎপাদনের বিষয়। সেক্ষেত্রে যে কার্যক্রম আমরা দেখছি, যে মন্ত্রিপরিষদ বদলে নতুন মন্ত্রীদের দেয়া এবং আলটিমেটাম দেয়া এবং জবাব দিতে যে জায়গাটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে যদি করেন তাহলে তার জবাব দিতে করতে হবে, এই যে কঠোরভাবে যাওয়া এবং তৃণমূল থেকে একেবারে মূল প্রশাসন পর্যন্ত যে ধরনের সাজানোর কথা তিনি বলছেন, বাস্তবিকভাবে যদি শুরু থেকে সেটি তদারকি থাকে, আমার মনে হয় যে নিশ্চয়ই সেটা কার্যকর করা সম্ভব। মৌমিতা কিবরিয়া, যেহেতু জিরো টলারেন্স শব্দটি ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে কি দুদককেও কি দুদকের কার্যক্রম মনিটরিং এর আওতায় কি আনা উচিত না? তারাও তো অবশ্যই সবাই আমরা আজকে কথা বলছিলাম এডিটরস দিকে দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান সাহেবের সঙ্গে, তিনিও কিন্তু বলেছেন দুদককে সহ সব প্রতিষ্ঠানকেই নজরদারির আওতায় রাখতে হবে। আরেকটি কথা প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে মন মানসিকতা পরিবর্তনটাও জরুরি দুর্নীতি কমাতে হলে। যাই হোক, আমাদের হাতে আরো কিছু সংবাদ রয়েছে, জানিয়ে দিচ্ছি। ব্যবসায়ীদের যথাযথ কর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, বিনিয়োগকারীরা যে অবকাঠামো চান তা নিশ্চিতের জন্য সরকারের রাজস্ব আয় বাড়ার দিকেও খেয়াল রাখতে হবে। রাজধানীর হোটেল রেডিসনে 14তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনের সময় কথা বলেছেন তিনি। হোটেল রেডিসনে মেলার উদ্বোধন হলেও 15 দিনের আয়োজন চলছে বসুন্ধরা কনভেনশন সেন্টারে। 19 দেশের 780টি স্টল রয়েছে এবারের মেলায়। উদ্বোধনী অনুষ্ঠানে সালমান এফ রহমান জানিয়েছেন, পুরান ঢাকার প্লাস্টিক কারখানা শিগগিরই আলাদা অর্থনৈতিক অঞ্চলে নেওয়া হচ্ছে। প্লাস্টিক রিসাইক্লিং ইন্ডাস্ট্রির দক্ষতা বাড়াতে মালিকদের তাগিদ দিয়েছেন তিনি। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে শিল্পের উন্নয়নে করা সব ওয়াদাই পূরণ করা হবে। ওল্ড টাউনে যে প্লাস্টিক ইন্ডাস্ট্রিগুলি আছে এটাকে যত তাড়াতাড়ি আমরা কিন্তু শিফট করতে পারি সেটা আমাদের ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী অফিসে যারা আছেন ওনাদের সাথে কথা বলে আমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমরা কিন্তু প্লাস্টিকের জন্য একটা এক্সক্লুসিভ ইন্ডাস্ট্রিয়াল জোনটা আমরা ইনশাআল্লাহ করার ব্যবস্থা করব। আপনাদেরকে আশ্বস্ত করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে চলমান উন্নয়ন, যে উন্নয়নের আজকে ধারা, যেটাকে যে মডেল, সেখানে যে সমর্থন আপনারা দিয়েছেন ব্যবসায়ী সম্প্রদায়, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে এবং অত্যন্ত জোরালোভাবে আছি। বিএনপির প্রতিনিধি ছাড়াই বৈঠক হলো ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির। এর কারণ হিসেবে জানানো হয়েছে, অসুস্থতার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেননি। আলোচনা শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসেন মন্টু জানিয়েছেন, ভোটে অনিয়ম প্রশ্নে ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপ হতে পারে 6 ফেব্রুয়ারি। একাদশ সংসদ নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দিনক্ষণ ঠিক করতে মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসে ঐক্যফ্রন্ট। নির্ধারিত সময়ের আগেই এতে হাজির হন গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যের নেতারা। বিএনপি প্রতিনিধিদের অপেক্ষায় বিকেল 4টার বৈঠক শুরু হয় 5টায়। তারপরও তারা না এলে সীমিত পরিসরে শেষ হয় আলোচনা। পরে জামাত সহ কয়েকটি ইস্যুতে বিএনপির সঙ্গে দূরত্ব হচ্ছে কিনা এ প্রশ্নের জবাব দেন গণফোরামের সাধারণ সম্পাদক। আমি মির্জা ফখরুলের সাথে আলোচনা করেছি এবং উনি অসুস্থ, এই জন্য আসতে পারেনি।
এবং ওনাদের একটা আলোচনা চলছে অন্য বিষয়, সেই জন্য ওনাদের আসতে দেরি হয়েছে। আসার কথা ছিল ডক্টর মঈন খান এবং গয়েশ্বর বাবু, তো ওনারা একটা জায়গায় আটকা পড়েছেন, হয়তো নেক্সট মিটিংয়ে আমরা একসাথে বসে। আমরা প্রথমে যে অবস্থায় শুরু করেছি এখনও আমরা ঐক্যফ্রন্ট এই একই জায়গায় আছি। বিএনপি নেতাদের অনুপস্থিতির কারণে এই বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও জাতীয় সংলাপের সম্ভাব্য তারিখ 6 ফেব্রুয়ারি ঠিক করেছে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। অস্থির হয়ে তাড়াহুড়া করে আমরা কোনো কর্মসূচি দিতে চাচ্ছি না। সম্ভবত বলছি 6 তারিখের দিকে আমরা সংলাপটা করব, এরপর আমরা নাগরিক সংলাপে যাব, এরপর আমরা নাগরিক কমিটি করব আপনাদেরকে নিয়ে। এর আগে 8 জানুয়ারির বৈঠকে বিএনপি মহাসচিব অংশ নিলেও ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়া শহরে মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নির্মাণ শ্রমিক বজলুর রহমানের বাড়ি কুমারখালী উপজেলায়। দুর্ঘটনার পর আহত অবস্থায় 6 জনকে উদ্ধার করা হয়। তাদের সবাই নির্মাণ শ্রমিক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এলাকাবাসী জানায়, ছাদ ঢালাইয়ের সময় বিকেলে ভবনটির সামনের অংশ ধসে পড়ে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে স্থানীয় প্রশাসন। ফায়ার সার্ভিসের দাবি, দুর্বল অবকাঠামোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। 1 মিনিট পরে বলছি, হ্যাঁ, 2 জনের উদ্ধারের চেষ্টা চলতেছে ফায়ার সার্ভিস। বাজে ব্যাটিংয়ে সিলেট পর্বের প্রথম ম্যাচ হারতে হয়েছে। ভুল সূত্রে জয় ফিরতে মরিয়া ঢাকা ডায়নামাইটস। কাল স্বাগতিক সিলেট সিক্সার্সের মুখোমুখি হচ্ছে সাকিবের দল। ম্যাচ শুরু দুপুর 2টায়। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধে 7টায় লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। মিরপুরে অপরাজেয় ঢাকা ডায়নামাইটস সিলেটে এসে ছন্দ হারিয়েছে। রাজশাহী কিংসের কাছে হারের কারণ ব্যাটিং ব্যর্থতা। টানা 3 ম্যাচে ফ্লপ। হজরতুল্লাহ জাজাই ডায়নামাইটসের চিন্তা বাড়িয়েছেন। তাড়াহুড়ো করায় বড় রান পাচ্ছেন না সাকিবও। টানা খেলায় একটা ম্যাচে ভুল হতেই পারে, ওসব নিয়ে ভাবার সময় নেই। সিলেট সিক্সার্সের বিপক্ষে কামব্যাকের ম্যাচে ব্যাটে বলে দাপট দেখাতে চায় সাকিবের দল। মিরপুরে 2 দলের প্রথম লেগ 32 রানে জিতেছিল ঢাকা। এটা হতেই পারে, মানে একটা সময় একটা হয়তো খারাপ যেতে পারে, বাট স্টিল উই আর বিলিভ যে আমরা ভালো দল, মানে একটা ম্যাচ আমরা ভালো জিতছি এবং কালকে ডেফিনেটলি সিলেটের সাথে খেলা, হোম গ্রাউন্ডে খেলা, ক্রাউড এগেইনস্টে খেলতে হবে আমাদের। দারুণ কিছু প্লেয়ার আছে দলে, সত্যি কথা আমি মনে করি দারুণ কম্বিনেশন দলটার মধ্যে, বাট স্টিল আমরাও বিলিভ করি যে আমাদের কম্বিনেশনও ভালো আছে ইনশাল্লাহ। সিলেট সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নারের চোটে বিপাকে পড়ে গেছে। ঘরের মাঠে প্রথম ম্যাচের লজ্জা ভুলতে পেরেছে দ্রুতই। মাশরাফির রংপুরকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ওরা। ঢাকাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত স্বাগতিক দল। শেষ ম্যাচে দারুণ জয় আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। যেভাবে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি তা স্বস্তি দিচ্ছে। এবার আমাদের এই মোমেন্টাম কাজে লাগাতে হবে। ঢাকা শক্ত প্রতিপক্ষ, তবে আমরা প্রস্তুত আছি। সিলেট পর্বের প্রথম ম্যাচটা দাপট দেখিয়ে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে নির্ভর কোচ সালাউদ্দিন। তবে চিন্তার কারণ তামিমের অফ ফর্ম। লোকাল প্লেয়ার যারা আছে তারা রানে ফিরতেছে, ইমরুলও ভালো খেলতেছে, শামসুর রহমানও রানে আছে, দেখতে ভালো লাগছে, তার অ্যাটিটিউডটা আমার খুব ভালো লাগছে। বিজয় তামিম যদি রানে আসে সেটা আমার জন্য খুবই ভালো হবে। সিলেটে এসে ভাগ্য বদল হয়েছে খুলনা টাইটান্সের। একটা জয় বদলে দিয়েছে মানসিকতা। মাহমুদুল্লাহ টাইটান্স ধারাবাহিকতা ধরে রাখতে চায়। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমার কাছে আরও খবর আছে, দেখে নিচ্ছি সেগুলো। 6 জেলায় সড়কে প্রাণ গেছে 11 জনের। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 35 জন। এর মধ্যে রংপুরের পীরগঞ্জ ও বগুড়ার কাহালুতে নিহত হয়েছেন 5 মোটরসাইকেল আরোহী। টাঙ্গাইলের কালিহাতীতে 2 বাস যাত্রী এবং কুমিল্লার লাকসামে প্রাণ গেছে 2 অটোরিকশা যাত্রীর। ময়মনসিংহ থেকে টাঙ্গাইল যাচ্ছিল প্রান্তিক পরিবহনের বাসটি। কালিহাতীর বাংরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান 2 জন। দুর্ঘটনায় আহত হন 30 জন। তাদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কুমিল্লার লাকসামের চান্দনা বাজারে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। আহত 4 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। ওর সাথে 2 জন লোকে, একজন লোক বাবুসি ফরান, তার বয়স আনুমানিক 55, আর তার হেল্পার হলো 8 নম্বর ইউনিয়নের আলম, সেও জায়গাতে মারা গেছে।
রংপুরের পীরগঞ্জে হানিফ এন্টারপ্রাইজের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেলের 3 আরোহী। এ ঘটনায় রংপুর ঢাকা মহাসড়ক 1 ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চ এলাকাতেও প্রাণ গেছে 2 মোটরসাইকেল আরোহীর। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায় মোটরসাইকেলটি। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া লক্ষ্মীপুরে পিকআপের চাপায় নিহত হয়েছেন ইদ্রিস মিয়া নামে এক শ্রমিক। কুষ্টিয়ার মিরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেছে এক স্কুল ছাত্রের। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামালপুরের মেলান্দহে বাবা মায়ের কবরের পাশে শায়িত হলেন সাংবাদিক আমানুল্লাহ কবির। মেলান্দহের রেখিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল 10টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় আমানুল্লাহ কবিরের ভাই নঈম জাহাঙ্গীর, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবির। ভালোবাসাটা দেখছি এবং উনি সৎ মানুষ যে ছিলেন আপনাদের মধ্যে থেকে সেটা উঠে আসছে। আমি বলবো বাবার জন্য মন থেকে দোয়া করবেন। ওনার কোনো আচার আচরণে বা কোনো ব্যবহারে কেউ যদি কখনো কষ্ট পেয়ে থাকেন ওনাকে মাফ করে দেবেন। শেষ সময় পর্যন্ত বাংলাদেশি জাতীয়বাদ আদর্শে বিশ্বাস করে এই দেশের ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে তার মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, সততা দিয়ে সংগ্রাম চালিয়ে গেছেন। আপনাদের কাছে আমরা ট্রাফিক শৃঙ্খলা নিয়ে বেশ কিছু মতামত চেয়েছিলাম। কিবরিয়া এবং জহির, বেশ কিছু মতামত আমাদের হাতে এসে পৌঁছেছে। শফিক, তিনি মনে করেন যে আইন যারা অমান্য করছেন তাদের আইনের আওতায় আনা উচিত। মুন্সি, তিনি মনে করেন নিরাপদ সড়কের জন্য ট্রাফিক সিগন্যাল মেনে চলা অবশ্যই উচিত। করিম, তিনি বলছেন রাস্তায় চলাচলের জন্য সাধারণ মানুষের আরও সচেতন হওয়া জরুরি। সজীব, তিনিও মনে করছেন যে জনগণের উচিত ফুট ওভারব্রিজ দিয়ে রাস্তা পারাপার। সবারই আসলে সচেতনতার দিকে আসলে নজর। ওমর বলছেন সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর চেকপোস্টগুলো সচল রাখা দরকার। সুমিত বলছেন ট্রাফিক আইন মান্য করা হলে যানজট সহনশীল পর্যায়ে যেত। আর এদিকে জাভেদ বলছেন নগরের ফুটপাত দখলমুক্ত করতে পারলে যানজট কমবে। জারিনের মত ট্রাফিক আইনের কঠোর বাস্তবায়ন দরকার। একরাম বলছেন ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার জন্য ট্রাফিক পুলিশের আরও কাজ করা দরকার। ধন্যবাদ আপনাদের আমাদেরকে SMS করার জন্য। আমার কাছে আরও কিছু খবর আছে, সেটির দিকে যাচ্ছি। বিলুপ্ত প্রায় গাইঞ্জা জাতের ধান চাষ করেছেন যমুনা নদীর চরাঞ্চলের চাষিরা। উৎপাদন খরচ কম হয় নাবি জাতের এ ধান চাষে দিন দিন আগ্রহ বাড়ছে চাষিদের। ফলন কম হলেও ভালো দাম পাওয়ায় খুশি তারা। উপসি হাইব্রিড জাতের দাপটে হারিয়ে যাওয়া দেশি জাতের মধ্যে রয়েছে গাইঞ্জা ধান। শুধুমাত্র চরাঞ্চলে এ ধানের চাষ হয়। ফলন তুলনামূলক কম হয়, কমতে থাকে এ ধানের আবাদ। তবে চলতি বছর যমুনার চরাঞ্চলে 40,000 বিঘা জমিতে চাষ হয়েছে এ ধান। সবচেয়ে বেশি প্রায় 24,000 বিঘা চাষ হয়েছে সারিয়াকান্দিতে। বন্যায় পলি পড়ায় চরে গাইঞ্জা চাষে বিঘা প্রতি খরচ হয় গড়ে সর্বোচ্চ 2,500 টাকা। এবার বিঘায় ফলন পাওয়া গেছে 8 মণ করে। গত বছরের চেয়ে দাম ভালো হয় খুশি চরের মানুষ। প্রতি বছর যেরকম হয় তার থেকে একটু ফসল কম হচ্ছে, আর ফসল কম হিসেবে বন্যা কমের জন্য ফসল কম, আর দামটা মোটামুটি ভালো আছে। আমাদের বিঘা প্রতি খরচ গেছে 3,000 টাকার মতো, আর ফলনটা পাইছি আমরা মনে করেন প্রায় 6,000 টাকার মতো। বন্যা বৃষ্টি কম হয় সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনটে যমুনা নদীর চরাঞ্চলে গাঞ্জার ফলন কমেছে। তবে পানি কম লাগা এবং সার ছাড়াই ফলন হয় চাষিরা লাভবান হয়েছে বলে দাবি কৃষি বিভাগের। বন্যার পানি নেমে যাওয়ার পরপরই জমিতে যে পলি পড়ে এই উর্বর মাটিতেই তারা চাষ করে থাকে। তেমন কৃষক জমিতে সার বা বালাইনাশক ব্যবহার করে না, এবং অন্যদিকে এই ধানটি খুব সুস্বাদু হয়, চালটি সুস্বাদু হয়। বাজার মূল্য স্থানীয় জাত বা অন্য জাতের তুলনায় অনেকটা বেশি। বন্যা দীর্ঘস্থায়ী হলে এবং কার্তিকে বৃষ্টি হলে বিঘায় গড়ে 1 মণ ফলন বাড়ে দেশি এই জাতটির। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া।
সারা দেশে শীতের আমেজ থাকবে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত। জানুয়ারি মাস জুড়েই অনুভূত হবে শীতের তীব্রতা। এ সময় উত্তরের জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ থাকার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। কুয়াশার আচ্ছাদন আর হিমেল হাওয়ার দাপটে উত্তরাঞ্চলে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। জানুয়ারি জুড়েই থাকবে এমন অবস্থা। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে উত্তরের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মধ্য ফেব্রুয়ারির আগে এসব অঞ্চলের মানুষ শীত থেকে রেহাই পাচ্ছে না। মোটামুটি শীতের যে প্রকোপ ওটা ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত আমাদের দেশে থেকে থাকে। আশা করা যাচ্ছে এবছরও সেই ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীতের প্রকোপটা থাকবে। তবে জানুয়ারির পর থেকে তাপমাত্রা কিছুটা আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা আছে। বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় দিনের বেলায় ঢাকায় গরম অনুভূত হচ্ছে। তবে জানুয়ারি মাস জুড়েই সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত থাকবে শীতের তীব্রতা। সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করবে। ঢাকাতে আজ তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই জানুয়ারি পর্যন্ত মোটামুটি 14, 15, 16 এর মধ্যে বা 13 নামতে পারে। জানুয়ারি পরের থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে, যেটা আমরা আশা করি 18, 19 বা 17, 18, 19 এর মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা আছে। নগরবাসী বলছে আগের বছরের তুলনায় এবার শীত কিছুটা বেশি। তবে গ্রামের তুলনায় শহরের তাপমাত্রা বেশ সহনীয়। হ্যাঁ, আগের তুলনায় একটু বেশি শীত আছে। আর আপনার সকালবেলা যখন উঠি তখন একটু শীতটা বেশি লাগে, আর রাতের বেলা আর একটু বেশি মনে হয়। মানে গ্রামের তুলনায় শীত ঢাকা মোটামুটি উপভোগ করার মতো এটা বলা যায়। শীতজনিত রোগ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আজকের আয়োজন।